ড্রামার শুরুটা হয় ফিমেল লিড নায়নাকে দেখিয়ে। আর ও একটা এয়ারপোর্টে আসে, কারণ ওর বয়ফ্রেন্ড জিয়াং আজই দেশে ফিরেছে। আর ও জিয়াংকে এখানে পিক আপ করতে এসেছে। অন্যদিকে ওই একই এয়ারপোর্টে আমাদের ড্রামার মেন লিড রানকে দেখি, যে আজই ওর জব ছেড়ে দেশে ফিরেছে। আর ও ফোনে গ্র্যান্ডমাকে বলছিল যে গ্র্যান্ডমা, তোমার কথা মতো এখন আমি কোম্পানিতে বসবো। আর অন্যদিকে নায়না তো অনেক জলদি জলদি হাঁটছিল, যার কারণে ও লানের সাথে ধাক্কা খায়। আর এতে রানের ফোন তো নিচে পড়ে যায়। আর এদিকে নায়নাও পড়ে যাচ্ছিল, কিন্তু লায়না ওকে ধরে ফেলে। রান তো শুধু ওকেই দেখছিল। তখন নায়না ওকে সরি বলে, আর ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এদিকে লান তো শুধু ওকেই দেখছিল। এরপর জিয়ানকে দেখি, ও এয়ারপোর্টে আসতেই ওর কাছে একটা মেয়ে আসে। আর ও ওকে জড়িয়ে ধরে কিস করে। আসলে এই মেয়েটা হচ্ছে নায়নার সৎ বোন সুজি। তখনই ওখানে নায়না আসে, আর ওদেরকে এমন অবস্থায় দেখে ফেলে। সুজি তো নায়নাকে দেখে অনেক অবাক হয়, আর বলে, তুমি এখানে কি করছো? জিয়াং বলে, তুমি তো আমাকে বলো না যে তুমি এখানে আসবে। নায়না বলে, ও, বলে আসলে তো জানতেই পারতাম না। তো তোমরা দুজনে তলে তলে আমাকে ঠকাচ্ছ। জিয়াং বলে, তুমি যখন সব জানতেই পেরেছো, তাহলে সত্যিটা বলেই দেই যে আমরা রিলেশনশিপে আছি, আর এটা অনেক আগে থেকেই। নায়না তো এটা শুনে রেগে যায়, আর বলে, আসলে তোমরা পারো বটে যে আমার সাথে চিট করে, আবার আমার সাথে গলাবাজি করে একজন আরেকজনকে ভালোবাসার কথা বলছো। আর সত্যি তো এটা, তোমরা দুইটাই চিটার। আর চিটারের সাথে চিটারই মিলেছে। সুজি বলে, তুমি কাকে চিটার বলছো? আর তুমি সবসময় আমাদের মধ্যে থার্ড পার্সন ছিল। আর একটা কথা, ও তো তোমাকে কখনোই লাইক করতো না, কারণ শুরু থেকে আমাকেই পছন্দ করতো। আর আমাদের সম্পর্কের বয়স হচ্ছে 4 বছর। নাইনার তো এটা শুনে অনেক খারাপ লাগে। তখন ও দূর থেকে লাইনকে দেখতে পায় যে ওদের কি দেখছিল। ও তখন লাইনের কাছে যায় আর বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ডের প্রয়োজন? লাইন ওকে বলে, না, কিন্তু ওয়াইফের প্রয়োজন। এদিকে দেখি ও তো এসব কথা রেকর্ডিং করছিল। অন্যদিকে রায়না ভাবছিল এখন কি করবে। যেন ভাবে যে এদের সামনে আমি কিছুতেই ছোট হবে না। ও বলে, ওকে, আমি তোমাকে বিয়ে করব। এরপর ও লাইনকে ওদের সামনে নিয়ে যায় আর বলে, সত্যি বলছি তোমরা আমাকে চিট করো নাই, আমি করেছি। আর দেখো, এ আমার হাজবেন্ড। এটা শুনে ওরা অবাক হয়। জিয়াং বলে, আমি বিশ্বাস করি না যে এ তোমার হাজবেন্ড। আর এটা শুনে তখন লান নায়নাকে ওদের সামনে কিস করে। দেন লান ওদেরকে বলে যে এখন তোমাদের বিশ্বাস হচ্ছে। জিয়াং তো এটা দেখে অবাক হয় আর বলে, তুমি তো সবসময় আমাকে পছন্দ করতো, আর এর জন্যই তো তুমি আমাকে রিসার্চে এত টাকা দিয়ে হেল্প করেছো। নায়না বলে, ওহ, তুমি ভালো কথা মনে করেছো যে আমি তোমার পেছনে এতদিন যত টাকা খরচ করেছি ওগুলো সব তুমি আমাকে ফেরত দিবা, আর এটা 2 দিনের মধ্যেই দিতে হবে। সুজি তো এটা শুনে বলে, তুমি সব কি বলছো? আর তুমি নিজের চেয়ে ওকে টাকাগুলো দিয়েছো। আর তাছাড়া তোমার টাকা মানে ওগুলো তো সব আমাদের ফ্যামিলির টাকা। নায়না বলে, সিস্টার, তুমি মনে হয় ভুলে গেছো যে আমি ওই বাড়ি থেকে 7 বছর আগে বের হয়ে এসেছি। আর তখন আমি 1 টাকাও আমার সাথে আনিনি। আর এর জন্য এই টাকাগুলো আমার। আর একটা কথা, তুমি তো ওকে ভালোবাসো, তাহলে তুমি টাকাগুলো দিয়ে দাও। দেন ও ওদেরকে আরো অপমান করে, আর ওখান থেকে রানীর সাথে চলে যায়। আর এদিকে জিয়াং তো অনেক জেলাস হচ্ছিল। এরপর দেখি নানা তোকে থ্যাঙ্কস বলে যে আমাকে হেল্প করার জন্য। রান বলে, ওকে, আর চলো এখনই আমরা বিয়ে করি। তারা বলে, তুমি এসব কি বলছো? দেখো, আমি তোমাকে টাকা দিচ্ছি। কিন্তু রান তো তখন ওকে রেকর্ডিংটা শোনায়, এখানে ওর শর্তে রাজি হয়েছে যে ওকে হেল্প করার পর বিয়ে করবে। তাই না? তো এটা শুনে অবাক হয় আর বলে, কি, তুমি আবার এগুলো রেকর্ডিং করেছো? রান বলে, আমার তো মনে হচ্ছিল যে তুমি এমনটাই করবে, আর এই জন্যই এটা করেছি। তাই না? বলে, আমরা দুজন দুজনকে এখন কিন্তু চিনলাম না, আর তাহলে আমি তোমাকে কিভাবে বিয়ে করবে? রান তখন ওকে আর পরিচয় দেয় আর বলে, এই বিয়েটা আমি আমার ফ্যামিলির জন্য করছি, কারণ আমি নাকি বুড়ো হয়ে গেছি, আর আমাকে নাকি এখন আর কোনো মেয়ে বিয়ে করবে না। নায়না তো ওকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। আর কিছুক্ষণ পর দেখি ওরা 2জন বিয়ে রেজিস্টার করে নেয়। তখন নায়না বলে, ওকে, এখন তোমার নাম্বার দাও। দেন ওরা একজন আরেকজনকে নাম্বার দেয়। এরপর নায়না ওকে বাই বলে ওখান থেকে চলে যায়। এদিকে দেখি রানকে ওর রেজিস্টার নিতে আসে। ও ওকে বলে যে গ্র্যান্ডমা আপনাকে ওনার কাছে যেতে বলেছে। লান বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে আমি একটা কাজ দিচ্ছি যে তুমি এই নায়না মেয়েটার সমস্ত ইনফরমেশন আমাকে জোগাড় করে দাও। এরপর লানকে দেখি ও গ্র্যান্ডমার কাছে আছে, কিন্তু উনি তো লানের ওপর অনেক রেগেছিল, কারণ উনি ভেবেছিল যে লান ওনাকে ছেড়ে আবার চলে যাবে। লান বলে, গ্র্যান্ডপা, আমি তোমাকে প্রমিস করেছি না যে আমি এখন কোম্পানি দেখাশোনা করব? আর এটা শুনে গ্র্যান্ডপা খুশি হয়। তেমনি লানকে বলে যে এখন তুমি একটা বিয়ে করে ফেলো। লান বলে, ঠিক আছে গ্র্যান্ডপা, আর এখন আমার কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কেন ওখান থেকে চলে যাচ্ছিল। তখন গ্র্যান্ডপা ওকে পিছন থেকে বলে যে যদি তুমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে না করো, তাহলে আমি কিন্তু তোমাকে ব্লাইন্ড ডেটে পাঠাবো। লান বলে, ঠিক আছে গ্র্যান্ডমা, তুমি যেমনটা বলবে ওটাই হবে। অন্যদিকে নায়নাকে দেখি, ও
ওর ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করছিল। ও বলে যে আমার জিয়াংয়ের সাথে ব্রেকআপ হয়েছে, আর ও ওকে সব কথা বলে। ওর ফ্রেন্ড বলে যে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে ও ভালো ছেলে না। থাক, তুমি চিন্তা করো না, আমি ওর থেকে ভালো ছেলে তোমার জন্য খুঁজে আনবো। ওর কথা শুনে নায়না বলে যে তোমাকে আমার জন্য আর ছেলে খুঁজতে হবে না, কারণ আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। ওর ফ্রেন্ড তো এটা শুনে অবাক হয় আর বলে তুমি মনে হয় একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছো, যার জন্য উল্টো পাল্টা কথা বলছো। মানে ও নায়নার কথা বিলিভ করে না। তখন নায়না ওকে ওদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। ওর ফ্রেন্ড তো এটা দেখে অবাক হয়, আর ও আরো বেশি অবাক হয় যখন ও লানের নাম দেখে। ও বলে এ তো লো কোম্পানির প্রেসিডেন্ট, মানে উনি এখন লো কোম্পানিতে বসবে, কিন্তু এখন পর্যন্ত ওনার কোনো ফটো পাবলিশই হয় নাই। এটা শুনে নায়না বলে তুমি কি বলছো? আর ও একদমই ওই ছেলেটা না। আর আমি নিচে দেখেছি ও জব ছেড়ে চলে এসেছে, আর ও তো এখন কোনো জবও করে না। তাছাড়া নামের তো মিল থাকতেই পারে, আর যদি ও ওই ছেলেটাই হতো তাহলে আমার মতো মেয়েকে জীবনে বিয়ে করতে না। যেন এগুলো বলে ওখান থেকে ওয়াশরুমে যায়। অন্যদিকে দেখি রানু ওই বাড়ি এসেছে, আর ওর ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করছিল। ওর ফ্রেন্ডরা বলে যে তোমার 30 বছর হয়ে গেছে আর এখনো কেন তুমি বিয়ে করছো না? তুমি চিন্তা করো না, আমরা তোমাকে একটা ভালো মেয়ে খুঁজে এনে দেবো। রান বলে তার কোনো দরকার নাই, আরো বলতেই যাবে। তখনই ওখানে নায়না আসে, কারণ ও ভেবেছিল এটাই হয়তো ওর রুম। এদিকে ওদেরকে দেখে ভেবে নেয় যে হয়তো ওর ফ্রেন্ড এই মেল মডেলগুলো ওর জন্য পাঠিয়েছে। ও তো অনেক খুশি হয় আর বলে এরা দেখতে তো অনেক হ্যান্ডসাম। তখন লানুর কাছে যায় আর বলে তুমি এখানে কি করছো? নায়না তো ওকে দেখে অবাক হয় আর বলে কি, আমি আমার হাজবেন্ডকে মেল মডেল ভাবছি। দেন ও লানকে বলে সরি, আসলে আমি ভুল করে এখানে এসেছি। দেন ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লানুকে আটকায় আর বলে তুমি বাড়ি কি করছো? আর তুমি ভুলে যাবে না যে তুমি এখন আমার ওয়াইফ। এদিকে নায়না তো অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন লানুকে কোলে তোলে। অন্যদিকে ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটাকে। লান বলে এ আমার ওয়াইফ, আর তোমাদেরকে এই হিস্টোরিটা পড়ে শোনাবো। জানো এগুলো বলে ওখান থেকে চলে যায়। তখন ওর কাছে লাইনার ফ্রেন্ড আসে আর বলে তার মানে তুমি লান? লান বলে তুমি আমাকে আবার কবে থেকে চিনলে? লান বলে আসলে আমি নাইনার ফ্রেন্ড, আর ওই আমাকে তোমাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেখিয়েছে, আর তা থেকে আমি তোমাকে চিনতে পেরেছি। দেন ওকে নাইনার বাসায় অ্যাড্রেস বলে। লান বলে ঠিক আছে। আসলে ও তো নাইনাকে অন্য একটা ছেলের সাথে দেখে একটু জেলাস হয়। এরপর দেখি ওকে বাড়িতে নিয়ে আসে। নাইনা তো ড্রিঙ্ক অবস্থায় ওকে কিস করে ফেলে, আর এটা দেখে লান তো অনেক অবাক হয়। দেন একটু পর আবার ওইও কি দড়ি সেরে দেয়। লান তো কিছুই বুঝতে পারছিল না যে ওর ভেতরে সব কি হচ্ছে। কেন নায়নাকে শুইয়ে দিয়ে ওখান থেকে বাইরে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে কল দেয়, আর উনি ওকে নায়নার সমস্ত ইনফরমেশন দেয়। তো পরের দিন সকালে দেখি নায়না তো লানকে রান্নাঘরে দেখে অনেক অবাক হয়। ও বলে তুমি এখানে কি করছো? লান বলে কেন, তোমার কালকে রাতের কথা কিছু মনে নেই? তখন নায়নার তো কালকে রাতের সিনগুলো মনে পড়ে, আর ও তো অনেক লজ্জা পায়। ও বলে আমাদের মধ্যে কি কিছু হয়েছে? লান বলে হলে বা কি সমস্যা, আর তাছাড়া আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ। তানু বলে তুমি চিন্তা করো না, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। তাই না? তো এটা শুনে হাত ছেড়ে বাঁচায়। তানু বলে কালকে আমার ফ্রেন্ড তোমার নাম শুনে বলছিল যে তুমি নাকি লো কোম্পানির নিউ প্রেসিডেন্ট। লায়ন বলে যদি আমি ওই পার্সনটা হই তাহলে তুমি কি করবে? লায়না বলে মজা বন্ধ করো, আর তাছাড়া তুমি যদি ওই পার্সনটা হতা তাহলে আমাকে জীবনে বিয়ে করতে না, আর আমি তো এত বড় লোক না। আর এমনিতেই আমারও রিসম্যানদের একদমই পছন্দ না, আর তুমি যদি ওই পার্সনটা হও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তো এটা শুনে অনেক ঘাবড়ে যায়। দেন নায়না বলে যে তুমি আমার বাসায় থাকতে পারো যতদিন না পর্যন্ত তোমার জব হচ্ছে। আর এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। এরপর আমরা রানকে গাড়ির ভিতর দেখি, আর তখন ওকে ওর বান কল দেয় আর বলে ভাই তুমি নায়নাকে বিয়ে করেছো? লান বলে হুম, কিন্তু তুমি ওকে কিভাবে চিনলে? জিয়া বলে আসলে আমরা একই কোম্পানিতে জব করি, তাছাড়া নায়না তো অনেক ভালো মেয়ে। লান বলে জানি, কিন্তু তুমি এখন আবার ওকে আমাদের ফ্যামিলি সম্পর্কে বলতে চাও না। আর একটা কথা, গ্র্যান্ডপাকে এখন কিছু বলবে না। জিয়া বলে ভাই তুমি তো বলতে একটু দেরি করে ফেলেছ, কারণ গ্র্যান্ডমা আমার পাশেই বসে আছে, আর উনি আমাদের সব কথা শুনে ফেলেছে। এদিকে গ্র্যান্ডমা ওর হাত থেকে ফোনটা নেয় আর বলে কি, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো? লান বলে আসলে এটা আমি জানতাম না, আর আমি তোমাকে এসব ব্যাপারে বাসায় এসে বলবো। অনেক গ্র্যান্ডমা বলে তুমি এখানে একা আসবে না, সাথে তোমার ওয়াইফ নিয়ে আসবে। তার বলে গ্র্যান্ডমা এটা কিভাবে সম্ভব, কারণ ও আমার আইডেন্টি সম্পর্কে এখনো জানে না, আর তাছাড়া ও রিসমানদের একদমই লাইক করে না। গ্র্যান্ডমা বলে তুমি কি বলছো? এমন মেয়েও দুনিয়াতে আছে যে রিসমানদের পছন্দ করে না? আর আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগছে।
তাই তুমি ওকে তাড়াতাড়ি আমার সাথে দেখা করাও। অন্যদিকে সুজি আর মাকে দেখি সুজি বলে, জানো মম, আজকে নায়নার আর জিয়াং এর সাথে ব্রেকআপ হয়েছে। আর জিয়াং তো এলা বলেছে যে ও আমাকে বিয়ে করবে। আর তুমি চিন্তা করো না, এখন আমাদের কোম্পানি আরো উপরে উঠবে, কারণ জিয়াং এর সাথে লো কোম্পানি কন্ট্রাক্ট করবে। আর মম বলে, ঠিক আছে, বাট শুনেছি যে লো কোম্পানি একটা পার্টির আয়োজন করেছে আর তুমি ওই জায়গায় যাবে, কারণ লো কোম্পানির প্রেসিডেন্ট যে হবে সে এখন পর্যন্ত নাকি সিঙ্গেল। আর তুমি এই সুযোগটা কাজে লাগাবে আর ওকে পটাবে, আর এতে আমাদের কোম্পানি আরো উপরে উঠবে। সুজি বলে, ঠিক আছে মম, তুমি যেমনটা বলবে ওটাই হবে। এরপর আমরা নায়না আর জিয়াকে দেখি। আসলে ওরা একটা রেস্টুরেন্টে আসছিল একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে। তখনই ওখানে লানার ওর অ্যাসিস্ট্যান্ট আসে। নায়না তো ওকে এত বড় একটা রেস্টুরেন্টে দেখে অবাক হয়। ও বলে, তুমি এখানে কি করছো? আর এত দামি দামি পোশাক কিভাবে পরেছো? তো ওকে দেখেই ভয় পায়। কিন্তু ও তখন ওকে মিথ্যা বলে যে আমি তো আজকেই লো কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের জব পেয়েছি আর উনি আমার বস। অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, ও আমার অ্যাসিস্ট্যান্ট। আসলে ওরা আমার প্রথম দেখাই ভালো লেগে যায় আর এর জন্য আমি ওকে জবটা দিয়েছি। তাই না, তো এটা শুনে খুশি হয় যে ও এত তাড়াতাড়ি একটা ভালো পজিশনে জব পেয়ে গেছে। তাই ও বলে, আমার তো কাজ শেষ, আমি যাই। কিন্তু লান বলে, আমারও শেষ, চলো আমরা একসাথে যাই। এরপর দেখি ওরা বাসায় এসে ডিনার করছিল। তখন লানুকে ওর কার্ড দেয় আর বলে, তুমি এখন থেকে আমার কার্ড ইউজ করবে। কিন্তু নায়না ওর কার্ড নেয় না আর বলে, আমি জব করি, তাছাড়া তুমি তো মাত্রই জবটা পেলে আর এখন তোমার তো টাকার প্রয়োজন হতে পারে। লানুর তো ওর কথা শুনে খারাপ লাগে আর ও ওখান থেকে রেখে চলে যায়। এদিকে নায়না ভাবে, আমি কি কোনো ভুল কিছু বললাম যে ও এভাবে রেখে চলে গেল? তো পরের দিন সকালে দেখি লান তো ওর জন্য ব্রেকফাস্ট আর কার্ড রেখে যায়। নায়না তো এটা দেখে খুশি হয়। তখন ও লানকে মেসেজ দেয় আর বলে, থ্যাঙ্কস এত কিছু করার জন্য, আর আমি তোমার কার্ডকেও অ্যাকসেপ্ট করছি। লান তো অনেক খুশি হয় যে ফাইনালি আমার কার্ড অ্যাকসেপ্ট করেছে। এরপর নায়না ওর কাজ করছিল, তখন ওখানে যেয়ে আসে আর বলে, এটা তো খুব এক্সপেন্সিভ একটা ব্রেসলেট, আর এটা তোমাকে কে দিয়েছে? ও বলে, আসলে এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। আসলে লানি ওকে এটা গিফট করছিল, কিন্তু ও জিয়াকে লানের নাম বলে না। জিয়া তো এটা দেখে অনেক আপসেট হয় আর ও লানকে মেসেজ দিয়ে বলে যে ভাইয়া, যে ভাবিকে তো অন্য একটা ছেলে পটিয়ে নিচ্ছে আর ও তো ভাবিকে অনেক এক্সপেন্সিভ একটা গিফট দিয়েছে। লান তো এটা শুনে অনেক জেলা যায় আর ও ভাবে হয়তো এটা জিয়াংই ওকে দিয়েছে। জানো, রেসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে যে তুমি জিয়াংয়ের সাথে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করে দাও। অন্যদিকে দেখি জিয়াং তো নায়নাকে ওর টাকা পাঠিয়ে দেয়। ও তো এটা দেখে অবাক হয় আর বলে যে এ এত তাড়াতাড়ি কিভাবে টাকা জোগাড় করেছে। আর যাই হোক, আমি ওকে নিয়ে আর চিন্তা করছি কেন, আমার টাকা পেলেই হলো। দেন ওর নাম্বারটা ব্লক করে দেয়। এরপর দেখি ও আর জিয়া একটা রেস্টুরেন্টে আসে আর ওরা ওখানে কথা বলছিল। তখনও বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এরপর নানা ওয়াশরুমে যায়, আরো ফেলে যাচ্ছিল। কিন্তু তখন ওখানে গ্র্যান্ডমা আসে আর গ্র্যান্ডমা তো নায়নাকে দেখে চিনে ফেলে, কারণ এই নায়নার ফটো দেখছিল। আর তখনই গ্র্যান্ডপা একটা মেয়ের সাথে ধাক্কা খায় আর ওই মেয়েটা তো ওনার উপরে অনেক চিল্লায় আর বলে, আপনি দেখে চলতে পারেন না আর মানুষের গায়ে এসে বলেন। তখন ওখানে নায়না আসে আর ওর উপরে উল্টো চিল্লায় এন্ড বলে, উনি বয়স্ক মানুষ আর তুমি ওনার সাথে এমন বিহেভ করছো। আর তাছাড়া এখানে তো ভুলটা তোমারই, কারণ তুমি ফোনে কথা বলতে বলতে জোরে জোরে হাঁটছিলা। দেন ও তো আর অনেক অপমান করে আর ওখান থেকে গ্র্যান্ডপাকে নিয়ে বাইরে আসে। এদিকে গ্র্যান্ডপা তো অনেক খুশি হয় আর বলে, সত্যি মেয়েটা অনেক ভালো মনের মেয়ে। জিয়া একদমই ঠিকই বলেছে। এরপর ওরা ওদের ডিনার শেষ করে। তখন ওদের কাছে একটা ওয়েটার আসে আর বলে যে তোমাদের বিল অলরেডি পে হয়ে গেছে। আর এটা একটা বয়স্ক গ্র্যান্ডমা করেছে। জিয়া তো এটা শুনে অবাক হয় আর ও বুঝতে পারে যে এটা গ্র্যান্ডমাই করেছে আর উনি এখানে নায়নাকে দেখেছে। এরপরও বাড়িতে আসে। তখন লানুর কাছে আসে। নায়না বলে, তুমি এসব কি করছো? লান বলে, কিচ্ছু না। আর তখন ও দুটা রিং বের করে। নায়না বলে, এগুলো দিয়ে কি করবে? লান বলে, তুমি বুঝতে পারছো না, কারণ বাইরের সবাইকে জানতে হবে যে তুমি আমার ওয়াইফ। ও বলে, ঠিক আছে, আমাকে দাও। লান বলে, তুমি জীবনে দেখেছো যে ওই রিং কেউ নিজে নিজে পরে? এরপর লানুকে রিং পরিয়ে দেয়, তার নায়নাও ওকে রিং পরিয়ে দেয়। অন্যদিকে সুযোগে দেখি ওর বাবাকে বলছিল যে আমি কোনো বুড়ো লোককে বিয়ে করতে পারবো না। কিন্তু ওর বাবা বলে, বিয়ে তোমাকে করতেই হবে, কারণ আমাদের কোম্পানির অবস্থা এখন খুবই খারাপ। আর তুমি যদি ওনাকে বিয়ে না করো তাহলে উনি আমার কোম্পানিতে ইনভেস্ট করবেন। সুজি বলে, আমি কেন একা ঠেকেছি? আর তাছাড়া তোমার তো আরো একটা মেয়ে আছে, ওকে ওনার কাছে বিয়ে দাও। ওর বাবা তো শুনে বলে যে ও তো অনেক আগে থেকেই বাড়ি থেকে চলে গেছে আর ও এখন এটা জীবনেও করবে না। ওর মম বলে,
না মানলে তুমি ওকে ওর দুর্গ জায়গায় আঘাত করো, যেন এমনিতেই এখানে আসতে রাজি হবে। আর তখনই তুমি ওকে ওনার হাতে তুলে দেবা। এদিকে দেখি নায়না তো ওর মমের কথা ভাবছিল। তখনই ওর বাবা ওকে কল দেয় আর বলে, তুমি বাসায় এসো, কারণ তোমার মম তোমার জন্য কিছু একটা জিনিস রেখে গেছিল। আর আজকেই ওই কথাটা আমার মনে পড়লো, তাই ভাবলাম তোমাকে বলি, আর তুমিও সেটা নিয়ে যেতে পারো। এরপর দেখি নায়না ওই বাড়িতে আসে, আর এদিকে রানু জানতে পারে যে ও ওই বাড়িতে গেছে। নায়না বলে, কোথায় ওইটা? ওর বাবা বলে, আসলে এই বক্সটা, আর এটাকে কিছু কোটের মাধ্যমে খুলতে পারবে, কিন্তু আমি এই ব্যাপারে কিছু জানি না। ও বলে, ঠিক আছে। দেন ওটাকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই হঠাৎ ওর মাথা ঘুরায়। ও বলে, আমি তো এখানে কিছু খাইনি, তাহলে এমন হচ্ছে কেন? তখন ওর বাবা ওকে বলে, আসলে আমি এই বক্সটা ড্রাগ মিশিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম তুমি এখানে এসে কিচ্ছু খাবে না। ও বলে, এসব তুমি কেন করছো? ওর বাবা বলে, আসলে আমার কোম্পানির অবস্থা এখন খুবই খারাপ, আর কেউ ইনভেস্টও করতে যাচ্ছে না, কিন্তু এখন একটা ওল্ড ম্যান আমাকে হেল্প করতে চাচ্ছে, কিন্তু তার আবার একটা শর্ত আছে যে তার কাছে আবার একটা মেয়েকে বিয়ে দিতে হবে। তখন ওখানে এই বুড়ো লোকটা আসে, আর রান্নাকে ওরা ওর কাছে নিয়ে দেয়। ও তো যেতে যাচ্ছিল না, কিন্তু এরা ওকে জোর করিয়ে ওখান থেকে নিতে যাচ্ছিল। তখনই ওখানে লান আসে, আর ওই লোকটাকে ওর কাছ থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আর এটা দেখে এরা তো ওর উপরে চিল্লায়, কিন্তু লান তো ওদের কথাকে ইগনোর করে, আর গার্ডদের বলে যে এদেরকে শিক্ষা দাও, জানো এগুলো বলে নায়নাকে ওখান থেকে নিয়ে বাড়িতে আসে। এদিকে ওর অবস্থা তো অনেক খারাপ ছিল। ওর ফ্রেন্ড মানে ডক্টরকে ডাকে। ডক্টর বলে, তোর কাছে দুটো অপশন আছে, হয়তো ওর মাথায় জল ঢাল, আর না হয় ওকে হেল্প কর। দেন এরপর দেখি ও ওকে নিয়ে বাথটবে যায়, আর ওর মাথায় জল ঢালতে থাকে। কিন্তু তখন নায়না ওকে টেস্ট করে, আর ওরা একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে, ওর তো কালকে রাতের কথা সব মনে পড়ে যায়। ও তো এগুলো ভাবে, আর অনেক লজ্জা পায়। দেন ও রানকে বলে, সরি কালকে রাতের জন্য। রান বলে, সরি কেন বলছো? আর আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ, এটা হতেই পারে। অ্যান্ড ও ওর কাছে যায় আর বলে, এরপর থেকে তুমি কোথাও যাওয়ার আগে আমাকে বলে যাবে, কারণ আমার তোমাকে নিয়ে অনেক টেনশন হয়। তাই না? তো এটা শুনে অনেক খুশি হয়। ও বলে, ঠিক আছে, আমি তোমাকে বলে যাব। দেন ও বলে যে কালকে আমি আবার ওই বাড়িতে যাব ওই বক্সটা আনতে, কারণ ওদের মা আমার জন্য কিছু একটা রেখে গেছে। রান বলে, ঠিক আছে, আমিও যাব তোমার সাথে। পরের দিন ওরা ওই বাড়িতে যায়, আর এদিকে দেখি ওদের অবস্থা তো খুবই খারাপ। তখন নায়না ওর বাবাকে বলে, এই বক্সের পাসওয়ার্ড কি? ওর বাবা বলে, আমি জানি না, কারণ তোমার মম আমাকে এটা কখনো বলেনি। এরপর দেখি ও ওটাকে কোনোভাবে খুলে ফেলে। ও দেখতে পায় যে এর ভিতরে তো সম্পত্তির কাগজ, আর এগুলো সব ওর মম ওর নামে লিখে গেছে। ও তো অনেক খুশি হয়, আর বলে, আমি তো এখন বড়লোক হয়ে গেছি, আর এই খুশিতে আমি তোমাকে ট্রিট দিব। এরপর দেখি ও ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। আসলে এটা লানেরই রেস্টুরেন্ট। ও তো অনেক ভয় পাচ্ছিল যে কখন জানি ও ধরা পড়ে যায়। তখন রেস্টুরেন্টের ম্যানেজার ওকে দেখে ফেলে, আর এটা দেখে ওর মুখটাকে মেনু কার্ড দিয়ে ঢেকে রাখে। নায়না বলে, তুমি এসব কি করছো? কিন্তু ম্যানেজার তো ওকে দেখে ফেলে, আর উনি তাড়াতাড়ি ওর কাছে আসে। আর ম্যানেজার তো এখানে রানকে বসের মতো সম্মান করছিল, কিন্তু ও তখন ম্যানেজারকে ইশারা করে, আর তখন ম্যানেজারও ওটা বুঝতে পারে। দেন উনি বলে যে আমার একটু ভুল হয়েছে, আসলে আমি যাকে ভেবেছিলাম এই ওই লোকটা না। আর উনি এগুলো বলে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। নায়না বলে, সবাই তোমাকে কেন ওই মনটা ভাবছে? মানে ওই লোকটা কোম্পানির প্রেসিডেন্ট, উনি তো এখন পর্যন্ত ওনার ফেসটাকে রিভিল করে নাই। আমার তো মনে হচ্ছে উনি দেখতে খুবই খারাপ, হয়তো এর জন্যই। লান তো এটা শুনে তেলে বেগুনে চলে ওঠে, আর বলে, তুমি তো ওনাকে এখন পর্যন্ত দেখোই নাই, আর এসব কথা বলছো? নায়না বলে, আমি ওনাকে বলছি, আর তাতে তুমি কেন জ্বলে উঠলে? আর যদি এটা হয় মানে উনি অনেক হ্যান্ডসাম হয়, তাহলে তো প্রায় মেয়েরাই ওনার উপর ক্রাশ খাবে। লান বলে, তুমিও খাবে? ও বলে, খেলেও লাভ হবে না, কারণ আমি অলরেডি ম্যারিড। রান তো এটা শুনে অনেক খুশি হয়। এরপর ওরা ডিনার শেষ করে বাড়িতে আসে। তখনই গ্র্যান্ডমা এসে ওদের সামনে দাঁড়ায়। রান তো ওনাকে দেখে অনেক অবাক হয়, আর বলে, তুমি এখানে কি করছো? উনি তো রানকে এখানে উল্টো পাল্টা বোঝায়, আর নায়নাকে দেখিয়ে বলে, এ আমার গ্র্যান্ড ডটার ইন ল। নায়না তো কিছুই বুঝতে পারছিল না। তখন রানুকে গ্র্যান্ডমার সাথে পরিচয় করে দেয় যে এ আমার গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা ওকে বলে যে আমার তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছে, ওই দিনই আমি ভেবেছিলাম যে আমি তোমাকে আমার নাতনির বউ বানাবো। দেখো, আর সত্যিই তুমি আমার গ্র্যান্ড ডটার ইন ল। আসলে এটা গটির প্ল্যান।
লায়ন বলে, ঠিক আছে গ্র্যান্ডমা, এখন তুমি বাসায় যাও। এটা শুনে গ্র্যান্ডপা বলে যে আমি কত দূর থেকে এসেছি, আর তুমি এত তাড়াতাড়ি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ। নায়না বলে, গ্র্যান্ডপা তুমি ওর কথা কেন শুনছো? আর এটা আমার বাসা, তাই তোমার যতদিন মন চায় অতদিন থাকবা। উনি তো এটা শুনে খুশি হয়। দেন এরপর ওরা বাসার ভিতরে আসে। এদিকে গ্র্যান্ডপা আগে থেকেই বুঝতে পেরেছে কি ওরা দুজন আলাদা আলাদা রুমে থাকে। তখন উনি লায়নকে বলে, কে তোমরা আলাদা রুমে থাকছো? লায়ন বলে, গ্র্যান্ডপা এটা আমাদের মধ্যে ব্যাপার। গ্র্যান্ডপা তো এটা শুনে রেখে যায় আর বলে, ওহ তোমাদের মধ্যে ব্যাপার, আরে এরকমই যদি চলতে থাকে তাহলে আমার গ্র্যান্ডার আর মিলবে কবে? আর এজন্য আজকে তুমি ওর সাথে ঘুমাবে। আর যদি এটা না মানো তাহলে আমি কিন্তু নায়নাকে বলবো যে তুমি আমাকে বাসায় রাখতে চাও না। লায়ন বলে, তুমি তো আসলে একটা মিথ্যাবাজ। আর ঠিক আছে, আজকে আমি ওর সাথেই ঘুমাবো। গ্র্যান্ডপা বলে, কিন্তু এখন তুমি নায়নার কাছে যাও আর ওকে কাজে হেল্প করো। লায়ন তখন ওর কাছে যায় আর ওর কাজে হেল্প করে। ঠিক আছে, আগে তুমি এটা পড়ো। দেন ওকে এটা পড়ে। তখন ওরা দুজনে অনেকটাই কলেজে আসে। লায়ন বলে, আজকে আমাদেরকে একই রুমে থাকতে হবে, আর না হয় গ্র্যান্ডমা তো সবকিছু বুঝতে পারবে যে আমাদের মধ্যে কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্কই নেই। ও বলে, ঠিক আছে, তাহলে আজকে আমরা একই রুমে থাকবো। আর সিন এখানেই কাট হয় আর আমরা ওদেরকে রুমের ভিতরে দেখি। এরা তো দুজন অনেকটাই নার্ভাস ছিল। দেন ওরা ঘুমাতে যায়। নায়না তো শুধু ওর থেকে দূরে সরছিল। লায়ন বলে, তুমি এমনটা করলে তো নিচে পড়ে যাবে। আর তখনই ও পড়ে যাচ্ছিল, কিন্তু ও ওকে ধরে ফেলে। ও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে কিচ্ছু করবো না। নায়না তো একটু আশ্চর্য ছিল, কারণ ওরও একটা গ্র্যান্ডপা আছে আর উনি অনেক অসুস্থ। লায়ন বলে, প্লিজ তুমি চিন্তা করো না, আর আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো। নায়না তো ওর কথা শুনে খুশি হয় যে ও ওকে সবসময় সাপোর্ট করে। তো পরের দিন সকালে দেখি কানপা ওদেরকে বাই বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা গল্পের নতুন একটা মেয়েকে দেখি, আর ওর নাম লিলি। আর লিলি কিন্তু লায়নের এক্স গার্লফ্রেন্ড। আর ও আজকে লো কোম্পানিতে নিয়ে জব করতে এসেছে। তখনই ওখানে লায়ন আসে আর ওর লায়নকে দেখে অনেক অবাক হয়। দেন ওর ফ্রেন্ডকে বলে, একে। ওর ফ্রেন্ড বলে, এ তো লো কোম্পানির প্রেসিডেন্ট। লিলি তো এটা শুনে অবাক হয়। তখন ওর ফ্রেন্ডকে বলে, আমি তোমাকে অ্যাপ্রুভ থাকাকালীন বলছিলাম না যে আমার একটা বয়ফ্রেন্ড আছে? ওর ফ্রেন্ড বলে, কিন্তু তুমি তো বলছিলে ও অনেক গরিব ছিল। লিলি বলে, আসলে এই লানি আমার বয়ফ্রেন্ড ছিল, আর তখন তো ও অনেক গরিব ছিল। আর কে জানতো যে ও এত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে? দেন ও লানার কাছে যায় আর বলে, আমাদের নিশ্চয়ই তুমি চিনতে পেরেছো, আর আমি তোমার কোম্পানির নিউ এমপ্লয়ি। লানা তো ওকে দেখে অনেক রাগ হয় আর বলে, তুমি একটা এমপ্লয়ি হয়ে আমার সাথে সরাসরি কিভাবে কথা বলতে পারো? আমি তোমাকে কি কথা বলার পারমিশন দিয়েছি? আর ও তো ওকে অনেক অপমান করে আর ওখান থেকে চলে যায়। লিলি তো এটা দেখে অনেক রাগ হয়। এরপর আমরা ওই পার্টি সিন দেখি, যেখানে লান আর ওর বোন উপস্থিত ছিল। তখন ওখানে নায়না একটা ছেলের সাথে আসে, আর এটা দেখে লানের তো অনেক জেলাস হয়। আর ও তাড়াতাড়ি ওর কাছে যায় আর বলে, তুমি এর সাথে কি করছো? ও বলে, আসলে এ আমার বস, আর বস এ আমার হাজব্যান্ড লান। উনি তো লানের নাম শুনে বলে, এ তো লো কোম্পানির প্রেসিডেন্ট। লায়লা তো এটা শুনে বলে, সবাই কেন তোমাকে লো কোম্পানির প্রেসিডেন্ট ভাবছে? তখনই লান তো ধরা পড়ে যাবে। তখনই ওখানে নায়নার ফ্যামিলির সবাই আসে, আর এখানে এসে এরা তো সবাই লান আর নায়নাকে অপমান শুরু করে যে তোমরা এখানে কি করছো, আর তোমাদেরকে এখানে কেই বা ইনভাইট করলো? তখন লান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওদেরকে এখান থেকে বের করে দেয়। তখনই ওখানে আরেকটা ঝামেলা আসে, মানে লিলি ও তার লাইনকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আর সমস্ত কিছু ঠিক করে নাও। লায়না তো ওকে দেখা অবাক হয় আর বলে, লান এসব কি? আর ওই বাকে তখন লানুকে ওর থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে এখন আর লাইক করি না, কারণ আমি অলরেডি ম্যারিড, আর এই আমার ওয়াইফ। তো এটা শুনে অবাক হয় আর বলে, কি তুমি এর ভিতর বিয়ে করে ফেলেছো? ও তো বিশ্বাস করছিল না। তখন লানুকে ওদের ওয়েডিং রিং দেখায় আর বলে, এখন কি বিশ্বাস হচ্ছে? লিলি তো এটা দেখে নানার উপর রেগে যায় আর লানকে বলে, তুমি তো আমাকে ভালোবাসো, আর নিশ্চয়ই এই বিয়েটা আমাকে দেখানোর জন্য করেছো। প্লিজ তুমি আমার কাছে চলে আসো, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। না এগুলো শুনে বলে, তুমি বুঝতে পারছো না, ও তোমাকে লাইক করে না, আর ও এখন শুধু আমাকে ভালোবাসে। আর প্লিজ আমাদের মধ্যে এসে না। লিলি এটা শুনে বলে, কি আমি তোমাদের মধ্যে এসেছি? আরে তুমি এসেছো আমাদের মধ্যে থার্ড পার্সন হয়ে। লান্ত এটা শুনে ওকে কিস করে আর বলে, দেখো এখন কি আমাদের মধ্যে থার্ড পার্সন? না লানকে বলে, আমার এসব কিছু ভালো লাগছে না, প্লিজ তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও। এরপর লানারও ওখান থেকে চলে যায়। এদিকে লিলি তো ওসব দিকে অনেক রাগ হয়
তখন ওর কাছে লানের কাজিন ব্রাদার আসে আর বলে, তুমি আমার সাথে হাত মিলাও, তারপর আমরা দুজনে মিলে কোম্পানিটা ভাগ করে নিব। কারণ আমি জানি তুমি লানকে না, বরং ওর টাকাকে ভালোবাসো। অন্যদিকে দেখি জিয়াংকে সুচির বাবা মা ঘর থেকে বের করে দেয়, কারণ ওনারা জেনে গেছে যে ওর কোম্পানির অবস্থা তেমন ভালো না। এদিকে লান তো বাড়িতে আসে আর ওকে বলে যে লিলি আমার এক্স গার্লফ্রেন্ড, আসলে ও তো আমার টাকাকে ভালোবাসতো আর টাকার জন্য ও আমার সাথে ব্রেকআপ করেছে। নানা বলে, তোমার এক্সপ্লেন করার কোনো দরকার নেই, আমি ওকে দেখি বুঝতে পারছি যে ও ভালো মেয়ে না, তুমি তো আমার বেস্ট হাজবেন্ড। ও বলে, মন খারাপ করে না, ঠিক আছে, এখন আমি কোম্পানিতে যাচ্ছি। দেন ওখান থেকে চলে যায়। এরপর ওই যখন বাড়িতে আসে তখন চিয়াং ওর কাছে আসে আর বলে, প্লিজ প্লিজ তুমি আমার কাছে আসো, আর আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। নায়না বলে, আমি তোমাকে লাইক করি না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জিয়াং তো এখান থেকে যাচ্ছিল না আর ওর সাথে অনেক বাজে বিহেভ শুরু করে। তখন ওখানে লান আসে আর ওকে মেরে ওখান থেকে ওকে নিয়ে ভিতরে যায়। আর তখন ওখানে সুজি আসে আর বলে, কি তোমার এত বড় সাহস আমার সাথে চিট করার? জিয়াং বলে, কি করব, তোমার ফ্যামিলি তো অলরেডি আমাকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছে, আর এখন তো আমার কাছে টাকা পয়সা কিছু নেই, আমি একদমই ফকির, আর এগুলো সব তোমার জন্য। সুজি তো এগুলো শুনে রেগে যায় আর এখানে এদের মধ্যে ব্রেকআপ হয়। এদিকে লানুকে জোর করে কিস করে। নায়না বলে, কি হচ্ছে তোমার? ও বলে, আমি সহ্য করতে পারছি না যে তোমাকে অন্য একটা ছেলের সাথে দেখে। নায়না বলে, তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না, আর এখন আমি তোমাকে লাইক করি। লান তো এটা শুনে খুশি হয়। দেন ও আবার ওকে কিস করে আর ওরা সুন্দর একটা নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে দেখি ও তাড়াতাড়ি রেডি হয়ে কোম্পানিতে আসে, কারণ আজকে ওরা একটা ক্লায়েন্টের সাথে মিটিং। আর ও যখন ক্লায়েন্টকে দেখে ও তো অনেক অবাক হয়, কারণ এ আর অন্য কেউ না, বলেন লান। নানা তো এটা দেখে অনেক অবাক হয় আর ও এখানে জানতে পারে যে ওই লো কোম্পানির প্রেসিডেন্ট। ও তো ওর উপরে অনেক রেগে যায় আর মিটিং এ বসেও ওর সাথে একটা কথা বলেনি আর ওর দিকে ফিরেও নেই। তার মিটিং শেষে লান ওকে বোঝায় যে আমি ইচ্ছা করে এটা করিনি, কিন্তু নানা তো ওর কোনো কথা বিশ্বাসই করে না আর বলে, তুমি ভেবেছিলে যে হয়তো আমি যদি তোমার আইডেন্টিটি জানি তাহলে আমি তোমার সব টাকা নিয়ে ভেগে যাব। লান বলে, এমনটা না, আসলে তুমিই তো বলেছিলে যে তুমি রিচম্যানদের একজন পছন্দ করো না, আর এই জন্য তো ভয়ে আমি তোমাকে বলিনি যে তুমি আমাকে ছেড়ে যাও। কিন্তু নানা তো ওর কোনো কথা শুনে না আর ওখান থেকে রেগে চলে যায়। এরপর দেখি ও জানতে পারে যে ওর গ্র্যান্ডপা অনেক অসুস্থ আর উনি এখন হসপিটালে এডমিট। নানা তো এটা শুনে অনেক শোকায় আর ও তাড়াতাড়ি গ্র্যান্ডপার কাছে যায়। আর এদিকে লান তো ওকে সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও ওকে খুঁজে পায় না। তো কিছুক্ষণ পরও জানতে পারে যে ওর গ্র্যান্ডপার কাছে গেছে, কেন তাড়াতাড়ি হসপিটালে আসে। এদিকে নানা তো এখানে ওকে দেখে অনেক কান্না করে আর বলে, গ্র্যান্ডপার কন্ডিশন যেমন ভালো না। লান বলে, তুমি চিন্তা করো না, উনি ঠিক হয়ে যাবে, আর তখন আমরা ওনাকে আমাদের সাথে নিয়ে যাব। তো কিছুদিন পরের সিন দেখি গ্র্যান্ডপার জ্ঞান ফিরে আর এটা দেখে তো ওরা অনেক খুশি হয়। আর তখনই ওখানে লানেরও গ্র্যান্ডমা আসে আর ওনারা মিলে অনেক গল্প করে। এদিকে লাইনা ওকে বলে, আমি তোমাকে কিন্তু ক্ষমা করিনি, কারণ তুমি আমাকে মিথ্যা বলেছো। লান বলে, ওটা তোমাকে হারানোর ভয় করেছে, আর তুমি আমার চোখে দেখে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি তোমাকে সত্যি সত্যি কতটা ভালোবাসি। তো এখানে নায়না আর ওর উপরে রাগ করে থাকতে পারে না, কারণ ও বুঝতে পেরেছে যে লান ওকে সত্যি ভালোবাসে। দেন দেখি ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় আর দুজন দুজনকে কিস করে। তো কিছুদিন পর দেখি শ্রুতি নানাকে কিডন্যাপ করে আর ওকে একটা দড়ি দিয়ে বেঞ্চের উপরে বেঁধে লাগে। ও বলে, তুমি আমাকে কেন কিডন্যাপ করছো? সুজি বলে, বুঝতে পারছো না তুমি, তুমি আর তোমার হাজবেন্ড হলে আমার ফ্যামিলিটাকে পুরো ধ্বংস করে দিয়েছো, আর এখন আমরা রাস্তার ফকির, আমাদের কাছে কিচ্ছু নেই, আর এর জন্য তুমিই দায়ী। আর এখন আমি তোমাকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। ও তো ওর কাছে অনেকগুলো ছেলে পাঠায় আর এরা তো ওকে অনেক ব্যাড টাচ করতে থাকে। এদিকে ও তো অনেক চিল্লায়। তখন ওখানে লান আসে আর ওদেরকে এখানে ইচ্ছা মতো মারে আর সুজিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। যেন নায়নাকে নিয়ে ওখান থেকে বাড়িতে আসে। আর এখানে নানা তো লানের অনেক কেয়ার করছিল, কারণ ওর জন্য অনেক চোট পেয়েছে। লান বলে, চিন্তা করে না, আমার তেমন একটা চোট লাগেনি। তো সিন এখানেই কাটায় আর আমরা পরদিন সকালে দেখি যেখানে লিলি আর ওর কাজিন মিলে লানকে সবার সামনে মিথ্যা অপবাদ দেয় যে ও অন্যের প্রোডাক্ট নকল করে আর ও নিজে ওই প্রোডাক্টের আসল মালিক বলে চালিয়ে দেয়। আর এটা শুনে এখানে সবাই তো লানের বিপক্ষে যায়, তো বলে সবার সামনে সবকিছু প্রুফ করে দেয় যে এরা আসলে সবকিছু মিথ্যা বলছে আর ওর কাজিন ভিতরে ভিতরে এই কাজগুলো করছে আর ওকে
এই কাজে সাহায্য করতো লিলি। যেন কার্ড দিতে ওদেরকে কোম্পানি থেকে বের করে দেয়। তো লাস্ট সিনে দেখি এদের তো আরেকবার বিয়ে হয় আর এদের দুটো কিউট বেবিও হয়। আর ওরা ওদের লাইফ নিয়ে অনেক হ্যাপি ছিল। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ড্রামাটা এখানেই শেষ হয়।